মন্ত্রিসভার আকার বাড়ছে, আলোচনায় ৮ নেতা। ৩৩,০০০ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্পে চূড়ান্ত অনুমোদন। ভিসা বন্ড ও সিকিউরিটি ডিপোজিট বিদেশে পাঠানোর অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক। এসএসসি এইচএসসি নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী। হরমুজ প্রণালী অভিযানে ৪০ দেশের সঙ্গে অস্ট্রেলিয়া পাঠাবে নজরদারি বিমান। গাইবান্ধায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ৫০ সদস্যের মন্ত্রিসভা নিয়ে প্রথমবারের মতো সরকার পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩ মাসের মাথায় সরকারের অভ্যন্তরে জোর আলোচনা, মন্ত্রিসভার কলেবর বাড়াবেন সরকার প্রধান। এমনকি রদবদল আসবে মন্ত্রীদের দপ্তরে, যদিও এ নিয়ে কথা বলতে রাজি হননি মন্ত্রিসভার বর্তমান সদস্যরা। বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত গণমাধ্যমকে জানিয়েছেন, কি হবে তা আমরা জানি না। ফেসবুকে দেখা যাচ্ছে অনেকে মন্ত্রী হবেন, রদবদল হবে। মন্ত্রিসভায় এখন ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। একাধিক মন্ত্রণালয় সামলাচ্ছে ৮ মন্ত্রী ও ৩ প্রতিমন্ত্রী। তাদের ওপর কাজের চাপ কমানো ও সরকারের কাজে গতিশীলতা আনতে ৩ থেকে ৫ জন নতুন মুখ বিবেচনা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এটা কোনো বিচিত্র ব্যাপার না, খুবই স্বাভাবিক ব্যাপার। মানে, সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক বিষয়, কিন্তু তার মানে এই না যে এটা হবেই বা এখন হবে কিংবা তখন হবে। এগুলো নিয়ে কথা বলার ক্ষমতা একমাত্র বোধহয় প্রধানমন্ত্রীর আছে। তিনি যখন উপযুক্ত বিবেচনা করবেন তখন কাউকে দায়িত্ব দিতে পারেন বা কারো থেকে দায়িত্ব নিয়ে নিতে পারেন। মন্ত্রী পরিষদে কারা যুক্ত হতে পারেন সেই আলোচনায় আছেন সংসদ সদস্য আব্দুল মঈন খান, বরকত উল্লাহ বুলু, জয়নুল আবদিন ফারুক, এরশাদ উল্লাহ, বিএম মোশাররফ হোসেন, সংরক্ষিত আসনের সেলিমা রহমান এবং টেকনোক্র্যাট কোটায় মোয়াজ্জেম হোসেন আলাল ও মাহিদুর রহমান। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প। প্রকল্পটির প্রথম ধাপে ব্যয় ধরা হয়েছে ৩৩,৪৭৪ কোটি টাকা। ২০২৬ সালের জুলাই থেকে ২০৩৩ সালের জুন পর্যন্ত এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। সরকার বলছে, শুষ্ক মৌসুমে পদ্মার পানি সংরক্ষণ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদীগুলোতে স্বাদু পানির প্রবাহ ফিরিয়ে আনাই এই প্রকল্পের মূল লক্ষ্য। এর মাধ্যমে লবণাক্ততা কমবে, নদী পুনরুজ্জীবিত হবে এবং কৃষি, মৎস্য, নৌচলাচল ও সুন্দরবনের জীববৈচিত্র্য ইতিবাচক প্রভাব পড়বে। রাজবাড়ীর পাংশা এলাকায় নির্মিত হবে ২.১ কিলোমিটার দীর্ঘ ব্যারাজ। পাশাপাশি হিতশা, মাথাভাঙ্গা ও গড়াইর মধুমতি নদী ব্যবস্থায় পুনর্খনন করা হবে। প্রকল্পের আওতায় প্রায় ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থাও রাখা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের প্রায় ৩৭% মানুষ উপকৃত হবে। বিশেষ করে খুলনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, রাজশাহী সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদী ও কৃষি ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। বিদেশি দূতাবাস, হাই কমিশন ও অন্যান্য কর্তৃপক্ষের ভিসা প্রক্রিয়ায় প্রয়োজনীয় ভিসা বন্ড ও ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিটের অর্থ বিদেশে পাঠানোর অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক পরিপত্রে কেন্দ্রীয় ব্যাংক এই সংক্রান্ত নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়, কোনো দেশের ভিসা পাওয়ার শর্ত হিসেবে ভিসা বন্ড বা ফেরতযোগ্য নিরাপত্তা আমানত জমা দেওয়া বাধ্যতামূলক হলে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো আবেদনকারীর পক্ষে বিদেশে ওই অর্থ পাঠাতে পারবে। নতুন নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলো আবেদনকারীর নামে আন্তর্জাতিক বা ভার্চুয়াল কার্ড ইস্যু করতে পারবে। এসব কার্ডে আগাম প্রয়োজনীয় বন্ড বা সিকিউরিটি ডিপোজিটের অর্থ জমা রাখা যাবে। এছাড়া যেসব গ্রাহকের আগে থেকেই আন্তর্জাতিক কার্ড রয়েছে তারাও ভ্রমণ কোঠায় আওতায় প্রয়োজনীয় অর্থ পুনরায় জমা করতে পারবেন। তবে এই অর্থ কেবল ভিসা সংক্রান্ত কাজেই ব্যবহার করা যাবে। পরিপত্রে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট দূতাবাস বা কর্তৃপক্ষ বন্ড বা সিকিউরিটি ডিপোজিট ফেরত দিলে তা দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে। এজন্য ব্যাংকগুলোকে পৃথক নিবন্ধন সংরক্ষণ এবং অর্থ ফেরতের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণের নির্দেশনাও দেওয়া হয়েছে। এই ধরনের অর্থ পাঠানোর আগে আবেদনকারীর বৈধ পাসপোর্ট,
পাসপোর্ট, দূতাবাস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদাপত্র, ইনভয়েস সহ প্রয়োজনীয় নথিপত্র যাচাই করতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ভিসা আবেদন সংক্রান্ত রেফারেন্স বা স্বীকৃতিপত্র সংগ্রহের কথাও বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই সুবিধা এক্সপোর্টার্স রিটেনশন কোটা হিসাব, রেসিডেন্স ফরেন কারেন্সি ডিপোজিট হিসাব অথবা এসব হিসাবের বিপরীতে ইস্যুকৃত আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে গ্রহণ করা যাবে। সংশ্লিষ্টরা মনে করছেন, যেসব দেশে ভিসা প্রক্রিয়ায় আর্থিক গ্যারান্টি বা নিরাপত্তা আমানত জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে, সেখানে বাংলাদেশি আবেদনকারীদের জন্য নতুন এই সিদ্ধান্ত ভিসা প্রক্রিয়া সহজ করতে সহায়ক হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ হতে যাতে কোনো সেশন জট না হয়, এ নিয়ে কার্যক্রম হাতে নিয়েছে সরকার বলে জানিয়েছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। আজ অন গ্রিড সোলার প্রজেক্টের উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্যতা করা হচ্ছে না। আজকে আমরা তোমাদের পরীক্ষার বিষয়ে একটি মিটিংয়ে বসব। আমরা আলোচনা করব কিভাবে এইচএসসি ও এসএসসি পরীক্ষা সিলেবাস কভার করে। সময় নষ্ট না করে আমরা যেন ঠিক মতো এগুতে পারি। অর্থাৎ তোমাদের জীবনে এসএসসি পাশ করতে যেন 10 বছরের স্কুলিং যেন 10 বছরই থাকে, কোনো সেশন যেন না হয়, তোমরা যেন পিছিয়ে না পড়ো। তোমাদের স্বার্থে যেটা করার সেটাই করব, তবে পরীক্ষা সুন্দরভাবে দিতে হবে। শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিদ্যমান শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তন, আধুনিকায়ন প্রয়োজন। এই লক্ষ্যকে সামনে রেখে সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। হরমুজ প্রণালী ইস্যুতে 40টিরও বেশি দেশের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন অস্ট্রেলিয়ার প্রতিমন্ত্রী রিচার্ড মার্লেস। এ আলোচনার মাধ্যমে তিনি হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতার পক্ষে সম্মিলিত কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সমর্থনের বিষয়টি আবারও নিশ্চিত করেছেন। মার্লেস জানিয়েছেন, হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে অস্ট্রেলিয়া একটি বহুজাতিক সামরিক অভিযানে সমর্থন দেবে। যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে পরিচালিত এই মিশনটি হবে সম্পূর্ণ স্বাধীন এবং কঠোরভাবে রক্ষণাত্মক। এই অভিযানে অস্ট্রেলিয়া তাদের E-7A ওয়েলস টেইল নজরদারি বিমান দিয়ে সহায়তা করবে বলে উল্লেখ করেন। এক বিবৃতিতে মার্লেস বলেন, আমরা এই যুদ্ধের সমাপ্তি চাই এবং হরমুজ প্রণালী খুলে দিয়ে সেখানে নৌ চলাচলের স্বাধীনতা ফিরে আসুক, সেটাই আমাদের কাম্য। এই সংঘাত যত দীর্ঘস্থায়ী হবে, অস্ট্রেলিয়ার উপর তার প্রভাব তত বেশি পড়বে। অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান। এই প্রতিপাদ্যে গাইবান্ধায় 19তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়েছে। আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় জাতীয় সমাজ কল্যাণ পরিষদ, জাতীয় উন্নয়ন প্রতিবন্ধী ফাউন্ডেশন ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো অংশ নেয়। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক যাদব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আল রাজীব, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক ইমান হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিরউদ্দিন সহ অন্যরা। আলোচনা সভা ও শোভাযাত্রার আগে আবেদনের প্রেক্ষিতে জেলার বিভিন্ন উপজেলার 8 জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সহায়ক উপকরণ, হুইল চেয়ার, এক্সিলারি ক্রাস ও স্মার্ট সাদা ছড়ি বিতরণ করা হয়। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।